প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর আলোক তড়িৎ ক্রিয়া বা পদার্থের দ্বৈত সত্তা ও কোয়ান্টাম তত্ত্বের পার্ট 4-এর ক্লাস করব। এই ক্লাসে আমরা প্রধানত শিখব আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ। কিন্তু আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ শেখার আগে আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম আশা করি তোমাদের সবার মনে আছে। তবু যদি একটু মনে করে নেওয়ার চেষ্টা করি, আগের ক্লাসে আমরা শিখেছিলাম আলোক তড়িৎ ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য শিখেছিলাম সেগুলো আমি খুব ছোট ছোট করে একটু লিখে দিচ্ছি। মূল যে বৈশিষ্ট্য কটা আগের দিন আমরা শিখেছিলাম, একে শিখেছিলাম যে বিকিরণের তীব্রতা বাড়লে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। মানে ধাতুর পৃষ্ঠের ওপর যে বিকিরণটা এসে আপতিত হচ্ছিল তার তীব্রতা যদি বাড়ায় প্রবাহ মাত্রা বাড়ে সমানুপাতি হারে। আর কি দেখেছিলাম, আর যদি কম্পাঙ্ক বৃদ্ধি পায়, কম্পাঙ্ক বৃদ্ধি পেলে দেখেছিলাম আপাতিত বিকিরণের কম্পাঙ্ক একটি নির্দিষ্ট কম্পাঙ্কের থেকে বেশি হলে এবং তারপর যদি বৃদ্ধি পায়, আমরা দেখেছিলাম কি নির্গত ইলেকট্রনের বা ধাতুর পৃষ্ঠ থেকে নিঃসৃত ইলেকট্রনগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। আমরা লিখব গতিশক্তি বৃদ্ধি পায়। কার গতিশক্তি বৃদ্ধি পায়? ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রনগুলো নিঃসৃত হচ্ছিল। তিনে কি জেনেছিলাম? 3 নম্বর বৈশিষ্ট্য জেনেছিলাম যে যত খুশি তীব্রতার আলো এসে পড়ুক না কেন, একটি নির্দিষ্ট কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের বিকিরণ ধাতুর পৃষ্ঠ থেকে আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে পারে না বা ইলেকট্রন নিঃসরণ করতে পারে না, যেটাকে আমরা বলেছিলাম সূচনা কম্পাঙ্ক। অর্থাৎ সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক সম্পর্কে জেনেছিলাম। মানে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হতে গেলে আপাতিত বিকিরণের কম্পাঙ্কের মান এই সূচনা কম্পাঙ্কের থেকে বেশি হতে হবে, যেটাকে আমরা নিউ 0 দ্বারা প্রকাশ করেছিলাম। আর 4-এ জেনেছিলাম আরও একটি বৈশিষ্ট্য, তাৎক্ষণিক ঘটনা। তাৎক্ষণিক মানে মনে পড়ছে তো? অর্থাৎ ধাতুর পৃষ্ঠে বিকিরণ আপাতিত হওয়ার সঙ্গে সঙ্গে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটে। আমরা জেনেছিলাম সময়ের ব্যবধান কত ছিল। অর্থাৎ সময়ের ব্যবধান বলতে কি বোঝাচ্ছি, ধাতুর পৃষ্ঠে বিকিরণ এসে আপাতিত হলো আর ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রন নির্গত হচ্ছে তাদের মধ্যবর্তী সময়টা কত হয় যেন 10⁻⁹ সেকেন্ড। অর্থাৎ আমরা বলতে পারি সময় লাগে না বললেই চলে। ধাতুর পৃষ্ঠে বিকিরণ আপাতিত হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নির্গত হয়। এগুলো ছিল আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। আজকের আমরা প্রথমে জানব যে আলোক তড়িৎ ক্রিয়ার এই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে গিয়ে তরঙ্গ তত্ত্ব অর্থাৎ আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিলে কোথায় ব্যর্থ হয়েছিল, কেন আইনস্টাইনের সমীকরণ জানার প্রয়োজন পড়ল আমাদের, বা কেন আইনস্টাইন সমীকরণটি প্রকাশ করার চেষ্টা করেছিলেন বা প্রকাশ করেছিলেন। তার জন্য আমাদের আলো কি তার ইতিহাস একটু জেনে রাখতে হবে। অর্থাৎ আলোর গবেষণা যদি আমরা দেখি শুরু হয়েছিল অনেক দিন আগে। আমরা যদি বলি 1667 খ্রিস্টাব্দে নিউটন বলেছিলেন প্রথমে, বিজ্ঞানী নিউটন, তোমরা সবাই নাম জানো। নিউটন বলেছিলেন যে আলো এক প্রকার কণা। আলোকে উনি কণার সমষ্টি হিসেবে বললেন। বোঝা গেল? মানে উৎস থেকে যে আলো আসে সেগুলো কণার সমষ্টি রূপেই এসে পড়ে চলছিল। কিন্তু 1800 এর মাঝখানে আরও অনেক কিছু গবেষণা হয়েছে। আমি কিন্তু সেই গবেষণাগুলোর কথা বলছি না, আমি একদম মানে যুগান্তকারী যে ঘটনা যেগুলো পরিবর্তন করে দিয়েছিল ধারণা, সেই কথাগুলোই বলছি কেবলমাত্র। 1805 খ্রিস্টাব্দে থমাস ইয়ং আলোর ব্যতিচার ধর্ম দেখতে পেলেন। ব্যতিচার নিশ্চয়ই তোমরা জানো, অর্থাৎ দুটো সুসঙ্গত আলোক তরঙ্গ
উপরিপাতিত হওয়ার ফলে অন্ধকার এবং আলোকিত অঞ্চল সৃষ্টি হয়, গঠনমূলক ব্যতিচার ও ধ্বংসাত্মক ব্যতিচার। আমরা সেটার মধ্যে যাচ্ছি না, শুধু এইটুকুনি জানি যে আলোর ব্যতিচার ধর্ম, এই ব্যতিচার ধর্ম ব্যাখ্যা কোনো মতেই কিন্তু কণা তত্ত্ব দিয়ে করা যায়নি। কণা তত্ত্ব বলতে আমরা বোঝাতে চাইছি আলোকে কণা হিসেবে ধরে নিয়ে ব্যতিচার ধর্মের ব্যাখ্যা করা সম্ভব হয়নি। কার সাহায্যে ব্যাখ্যা করা গেল? তরঙ্গ তত্ত্বটি, তরঙ্গ তত্ত্ব। বোঝা গেল? ফলে আলোর যে যে ধর্ম তখনও পর্যন্ত আবিষ্কার হয়েছিল, প্রতিফলন ধর্ম, প্রতিসরণ ধর্ম, এগুলো কিন্তু কণাতত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল, আবার তরঙ্গ তত্ত্ব দিয়েও ব্যাখ্যা করা যাচ্ছিল। প্রতিফলন, প্রতিসরণ, কিন্তু ব্যতিচার ধর্ম সেটা কেবলমাত্র তরঙ্গ তত্ত্ব দিয়েই ব্যাখ্যা করা সম্ভব হলো, কণাতত্ত্ব দিয়ে সম্ভব হলো না। ফলে আমরা বলতে পারি আলো কি বা আলোর প্রকৃতি কি বললে বলবো আলো এক প্রকার তরঙ্গ। কেন? কারণ আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিলে আমরা প্রত্যেকটা ধর্মের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করতে পারছিলাম। কোন কোন ধর্ম? যে ধর্মগুলো ততদিন পর্যন্ত আবিষ্কার হয়েছে, প্রতিফলন ধর্ম, প্রতিসরণ ধর্ম, আলো যে সরল রেখায় চলে অর্থাৎ আলোর সরলরৈখিক গতি, ব্যতিচার ধর্ম, অপবর্তন ধর্ম, সব ব্যাখ্যা করা গেল। কিন্তু আলোকে কণা হিসেবে ধরে সব ধর্মগুলো ব্যাখ্যা করা যায়নি। ফলে 1805 খ্রিস্টাব্দের পর থেকে আলোকে কিন্তু তরঙ্গ হিসেবেই ধরা হয়েছিল। আর তোমরা জানো এই যে আমরা একদম ক্লাসের এই আলোক তড়িৎ ক্রিয়া যখন শুরু হয়েছিল, সেই প্রথম ক্লাসে শিখেছিলাম আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার হয়েছিল কত খ্রিস্টাব্দে? দেখো 1887 খ্রিস্টাব্দে, তাই তো? হার্টজ আবিষ্কার করেছিলেন বলেছিলাম। ফলে যখনই আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার হলো তখন দেখো তার আগে ঠিক অর্থাৎ 1887 সালের আগে আলো কণা তত্ত্ব বাদ গিয়ে তরঙ্গ তত্ত্ব চলে এসছে, মানে আলোকে আমরা তরঙ্গ হিসেবে ধরব। তাই আলো এসে পড়লো, আলোক তড়িৎ ক্রিয়ার মূল ঘটনা কি? বিকিরণ বা আলো এসে আলোক সক্রিয় ধাতুর ওপর আপতিত হয়, ফলে ধাতুর পৃষ্ঠ থেকে কী হয়? ইলেকট্রন নির্গত হয়। অর্থাৎ এই ঘটনাটা ব্যাখ্যা করতে গেলে, এই যে বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে গেলে আমরা সাধারণভাবে কোনটা দিয়ে ব্যাখ্যা করব? আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে। কারণ তখন তরঙ্গ তত্ত্ব মানে নিশ্চিতভাবে প্রমাণিত হয়ে গেছে, সব ধর্ম ব্যাখ্যা করতে পারছে তরঙ্গ তত্ত্ব। তাই তরঙ্গ তত্ত্ব দিয়ে এই আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করার চেষ্টা করা হলো। মজার বিষয় কি জানো? মজার বিষয় হলো আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিলে ব্যাখ্যা করা কোনো মতেই যাচ্ছে না। কেমন? আমরা সেটা একটু পরেই জানছি। মানে তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার এই বৈশিষ্ট্য চারটি ব্যাখ্যা করতে, তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হলো। তাই তরঙ্গ তত্ত্ব যেই আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে ব্যর্থ হলো 1888 সালে, আমরা যদি ভাবি কি হলো? আলোক তড়িৎ ক্রিয়া, তাই তো? এই গবেষণাটা তো একদিন হয়নি, অনেক দিন ধরেই হয়েছে। বৈশিষ্ট্যগুলো যেই ব্যাখ্যা করতে ব্যর্থ হলো তখনই 1902 খ্রিস্টাব্দে বা 1903 খ্রিস্টাব্দে, এটাতে এক বছরের গবেষণা নয়, 2 বছর 3 বছর ধরে আইনস্টাইন এই আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে গিয়ে বললেন আলোকে তরঙ্গ নয়, সেই নিউটন যে কথা বলেছিলেন অর্থাৎ কণা হিসেবে ধরতে হবে। আইনস্টাইন আলোকে কণার সমষ্টি হিসেবে ধরে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করার জন্য একটি সমীকরণ প্রতিষ্ঠা করেছিলেন। সেই সমীকরণ দিয়ে আলোক তড়িৎ ক্রিয়ার এই বৈশিষ্ট্যগুলো অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো আমরা পরীক্ষা করে আগের ক্লাসগুলোতে জেনেছি, যে বৈশিষ্ট্যগুলো তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়নি, সেই বৈশিষ্ট্যগুলো কণা ধরে নিয়ে ব্যাখ্যা করতে সমর্থ হয়েছিলেন। আমরা সেই আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ প্রতিষ্ঠা করব এবং সেই সমীকরণের সাহায্যে কিভাবে এই আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা সম্ভব হয়েছে সেটা বোঝার চেষ্টা করব এবং এর সঙ্গে বুঝব যে তরঙ্গ তত্ত্ব কেন এই বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা করতে পারছিল না। ফলে আমাদের প্রথম আজকের ক্লাসের বিষয়বস্তু হবে যে আলোর তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা কি ব্যাখ্যা করতে? আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে। তারপরে শিখব আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ এবং শেষে শিখব আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা। বোঝা গেল? তাহলে আমাদের প্রথম বিষয়বস্তু হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গিয়ে কি তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা।
কোথায় ব্যর্থ হলেন? দেখো, আলোকে যদি আমরা তরঙ্গ হিসেবে ধরি, এখন উৎস থেকে যখন আলো এসে পড়ে, ওয়েভ নেচার কি বলছে, আলোর তরঙ্গ তত্ত্ব কি বলছে, যে আলোকে আমরা যদি তরঙ্গ হিসেবে ধরি, উৎস থেকে উচ্চ তীব্রতার বিকিরণ ধাতুর পৃষ্ঠে আপাতিত হওয়ার অর্থ কি যেন? আপাতিত হওয়ার অর্থ আরও বেশি শক্তির বিকিরণ ধাতুর পৃষ্ঠে আপাতিত হওয়া। অর্থাৎ আমরা আলোকে যখন তরঙ্গ হিসেবে ধরব, যত বেশি তীব্রতার আলো এসে পড়বে বা বিকিরণ ধাতুর পৃষ্ঠে এসে পড়বে, এর অর্থ বোঝায় তত বেশি শক্তির বিকিরণ এসে ধাতুর পৃষ্ঠে আপাতিত হচ্ছে। এখন বিকিরণকে বা আলোকে যখন আমরা তরঙ্গ হিসেবে ধরছি, তরঙ্গে কি হয় যেন, এক প্রকৃতপক্ষে তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বিকিরণকে বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখন তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কি থাকে? মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুটো সমানভাবে কম্পিত হয়। বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে শক্তিটা সমানভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। কাদের মধ্যে? এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে সমভাবে বণ্টিত থাকে। ফলে খুব সহজ কথায় বলতে গেলে, আমরা বিকিরণ যখন ধাতুর পৃষ্ঠে এসে বিকিরণ এসে ধাতুর পৃষ্ঠে আপাতিত হচ্ছে, মানে তরঙ্গ এসে আপাতিত হচ্ছে। এবং তরঙ্গের মধ্যে কি তরঙ্গ? সেটা অবশ্যই তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সেই তরঙ্গের মধ্যে যে শক্তি থাকছে সেটা সমভাবে বণ্টিত হয়ে আছে। সেই শক্তিটা কোথায় এসে পড়ছে? ধাতুর পৃষ্ঠে। এখন আমরা যদি বিকিরণের তীব্রতা বাড়াই, তীব্রতা মনে পড়ছে তো, আমি গল্প বলেছিলাম ইমার্জেন্সি লাইটের কথা। তীব্রতা বাড়াচ্ছি, তীব্রতা বাড়ালে কি হবে? যে বিকিরণটা এসে পড়ছে তার শক্তিটা বাড়ছে, আপাতিত বিকিরণের শক্তি বেড়ে যাচ্ছে। আর আপাতিত বিকিরণের শক্তি বাড়লে তাহলে ধাতুর পৃষ্ঠে আমরা বলতে পারি বেশি পরিমাণ শক্তি এসে আপাতিত হচ্ছে। এখন ধাতুর পৃষ্ঠে বেশি পরিমাণ শক্তি আপাতিত হলে কি হবে? ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রনগুলো ছিল, যে ইলেকট্রনগুলো ধাতুর পৃষ্ঠ থেকে বাইরে বের হতে পারছিল না, কারণ কার্য অপেক্ষক বা শক্তির প্রয়োজন ছিল, তারা বেশি পরিমাণ শক্তি পাবে। ফলে ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রন নির্গত হবে তাদের গতিশক্তি বেশি হওয়া উচিত, তাই না? আমাদের যুক্তি কি বলছে? কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে উৎস থেকে উচ্চ তীব্রতার বিকিরণ ধাতুর পৃষ্ঠে আপাতিত হওয়ার সত্ত্বেও, মানে যত বেশি তীব্রতার বিকিরণ এনে ফেলো না কেন, নির্গত ইলেকট্রনের গতিশক্তি বাড়ে না। আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে তীব্রতা বাড়ালে প্রবাহ মাত্রা বাড়ে বা ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত ইলেকট্রনের সংখ্যা বাড়ে, কিন্তু গতিশক্তি বাড়ে না। এটা আমরা পরীক্ষা করে দেখেছিলাম আগের ক্লাসগুলোতে। কিন্তু তরঙ্গ তত্ত্ব যদি ধরি, তাহলে হওয়া উচিত কি? হওয়া উচিত নির্গত ইলেকট্রনের গতিশক্তি বাড়া উচিত, নির্গত ইলেকট্রনের সংখ্যা বাড়া উচিত নয়। অর্থাৎ তরঙ্গ তত্ত্ব এই যে বৈশিষ্ট্যটা আমরা পরীক্ষা করে দেখলাম, কি তীব্রতা বাড়লে প্রবাহ মাত্রা বাড়ে, এই বৈশিষ্ট্যটা তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। বিপরীত কথা বলে তরঙ্গ তত্ত্ব। বিকিরণকে যদি তরঙ্গ হিসেবে ধরি, ঠিক এর বিপরীত কথা বলে। কি বলছে? যে আমরা তীব্রতা যদি বাড়াই তাহলে কি হবে? ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি বাড়বে। কিন্তু বাস্তবে পরীক্ষা করে দেখছি সেটা হচ্ছে না। অর্থাৎ তরঙ্গ তত্ত্ব এই বৈশিষ্ট্যটা ব্যাখ্যা করতে পারল না। বোঝা গেল? ওই জন্য বলা হচ্ছে তো তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। তাহলে উৎস থেকে উচ্চ তীব্রতার বিকিরণ ধাতুর পৃষ্ঠে আপাতিত হলে বিকিরণের শক্তি বৃদ্ধি পায়। তীব্রতা বাড়ার অর্থ, তরঙ্গের তীব্রতা বাড়ার অর্থ শক্তি বাড়ে, এইটা একটু মাথায় রাখতে হবে আমাদের। শক্তি বৃদ্ধি পায়, ফলে ফলে কি হওয়া উচিত? ফলে ধাতুর পৃষ্ঠ হতে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি
বৃদ্ধি পাওয়া উচিত, তাই না? কিন্তু আমরা বাস্তবে দেখছি গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে কি দেখা যায়? আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে এটি দেখা যায় না। মানে গতিশক্তি বাড়ে না, শুধু সংখ্যা বাড়ে, যেটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হলো। আরও একটা বৈশিষ্ট্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হলো। কি বৈশিষ্ট্য? আমরা জেনেছিলাম যে ধাতুর পৃষ্ঠে এই যে 2 নম্বর বৈশিষ্ট্যটা, 3 নম্বর বৈশিষ্ট্যটা দেখো, যে বলছে ধাতুর পৃষ্ঠে সূচনা কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের বিকিরণ যদি আপাতিত হয়, ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হবে না। তাই তো সূচনা কম্পাঙ্কের সংজ্ঞায় তো আমরা তাই জেনেছিলাম। কিন্তু বিকিরণকে যদি আমরা তরঙ্গ ধরি, কি হওয়া উচিত যেন? হওয়া উচিত যে কোনো কম্পাঙ্কের বিকিরণ এসে পড়ুক না কেন, কম্পাঙ্ক মানে আমরা বলেছিলাম এর মানেটা তরঙ্গ দৈর্ঘ্য বা বর্ণ হিসেবে ভাববো, তাই তো? বিকিরণকে তরঙ্গ হিসেবে যদি ধরি, তরঙ্গ তত্ত্ব বলছে যে কোনো কম্পাঙ্কের আলো হোক না কেন বা বিকিরণ হোক না কেন, যদি আমরা তীব্রতা বাড়ালে কি হবে? ইলেকট্রনের এই বিকিরণের শক্তি বৃদ্ধি পাবে, তাই তো? তরঙ্গ তত্ত্ব তাই বলে তো, তীব্রতা যত বাড়াবো তত কি হবে? শক্তি বৃদ্ধি পাবে। কার? বিকিরণের। আপাতিত বিকিরণের শক্তি বাড়বে। এবার আপাতিত বিকিরণের শক্তি বাড়লে অবশ্যই সেই শক্তিগুলো কারা অর্জন করবে? ধাতুর পৃষ্ঠের মুক্ত ইলেকট্রনগুলো শক্তি অর্জন করলে খুব সহজেই তো ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত হতে পারবে। কারণ কি? মুক্ত ইলেকট্রনগুলোর ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত হতে না পারার মূল কারণ হচ্ছে ওদের শক্তির প্রয়োজন। সেই শক্তিটা যেভাবে হোক দিলেই হলো, তাই তো আমরা জেনেছিলাম। এখন আমরা যে কোনো কম্পাঙ্কের কিন্তু উচ্চ তীব্রতার বিকিরণ এনে যদি ফেলি, মানে কি উচ্চ শক্তির বিকিরণ এনে ফেলছে, যত বেশি শক্তি এনে ফেলবো তত সহজেই কী হবে? ধাতুর পৃষ্ঠের ইলেকট্রনগুলো শক্তি পাবে, তত সহজে ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত হওয়া উচিত, তাই তো? কিন্তু বাস্তবে দেখা যায় হচ্ছে না। তুমি একটা নির্দিষ্ট কম্পাঙ্ক প্রত্যেক ধাতুর ক্ষেত্রে আছে, সেই কম্পাঙ্কের থেকে যত কম কম্পাঙ্কের যত তীব্রতার, মানে ওই ধাতুর ক্ষেত্রে যেটা সূচনা কম্পাঙ্ক, ধরো কোনো একটি ধাতুর সূচনা কম্পাঙ্ক 50 মেগাহার্জ, 15 মেগাহার্জ, তুমি এর চেয়ে কম কম্পাঙ্কের যত খুশি তীব্রতার আলো এনে ওই ধাতুর পৃষ্ঠে আপাতিত করো না কেন, ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হবে না। অথচ তরঙ্গ তত্ত্ব বলছে কেন এটা তো হওয়া সম্ভব। কেন? কারণ তীব্রতা বাড়াচ্ছি মানে শক্তি বাড়ছে, অবশ্যই ইলেকট্রন নির্গত হবে। ইলেকট্রন তো শক্তির প্রয়োজন। আমি যে তীব্রতা দিচ্ছি, উচ্চ তীব্রতার বিকিরণ এনে ফেলছি, তাহলে কেন ইলেকট্রন নির্গত হবে না? কিন্তু বাস্তবে হচ্ছে না। মানে তরঙ্গ তত্ত্ব এই প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্কের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারল না, যে কেন প্রত্যেক ধাতুর ক্ষেত্রে একটা প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক আছে। তরঙ্গ তত্ত্ব বলছে সূচনা কম্পাঙ্কের প্রয়োজনই নেই। কি প্রয়োজন আছে? আমি উচ্চ শক্তির বিকিরণ এনে ফেলবো, মানে উচ্চ তীব্রতার এনে ফেলবো, ইলেকট্রন নির্গত হবে। সেটা হলো না। আরেকটা কি জানো? আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে আমরা জেনেছিলাম তাৎক্ষণিক ক্রিয়া, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারলো না, 3 নম্বর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারলো না, 4 নম্বর বৈশিষ্ট্য দেখো তাৎক্ষণিক ক্রিয়া। আমরা জেনেছিলাম, পরীক্ষা করে দেখেছিলাম যে ধাতুর পৃষ্ঠে বিকিরণ এসে আপাতিত হলে সঙ্গে সঙ্গে ইলেকট্রন নির্গত হয়, জেনেছিলাম। কিন্তু যদি আমরা বিকিরণকে তরঙ্গ হিসেবে ধরি, এই যে একটু আগে বলছিলাম তরঙ্গ মানে কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ তার মধ্যে কে কে আছে? তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড বা সমভাবে বণ্টিত শক্তি আছে। সেই শক্তিগুলো এসে ধাতুর পৃষ্ঠে যখন পড়বে, সেই শক্তিটা নিশ্চয়ই একটি ইলেকট্রন পাবে না, তো অনেকগুলো ইলেকট্রন পাবে। অনেক ইলেকট্রন সেই শক্তিটা সমভাবে ভাগ করে নেবে, ফলে প্রত্যেকটা ইলেকট্রন অল্প অল্প শক্তি পাবে। দেখো আসছে একটা শক্তি নদীর ধারার মতো, স্রোতের মতো, নদী যেমন চওড়া স্রোতের মতো শক্তি আসছে বিকিরণকে তরঙ্গ হিসেবে যদি ধরি, এসে ধাতুর পৃষ্ঠে পড়ছে, সেই শক্তিটা কোনো একটি ইলেকট্রন পাবে না। কী হবে? ওই ধাতুর পৃষ্ঠের যে কটা ইলেকট্রনের ওপর বিকিরণ এসে আপাতিত হয়েছে, সবাই ওই শক্তিটা অল্প 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 করে পাবে। এবার ও যে পরিমাণ শক্তি পেল, সেই শক্তিটা ওর পক্ষে
বের হওয়ার জন্য উপযুক্ত নয়, মানে ওকে আরও শক্তি প্রয়োজন। ধরো ওই বিকিরণটা এসে আপাতিত হলে আমি 20 জুল শক্তি পেয়েছি, অথচ আমাকে ধাতুর পৃষ্ঠের বাইরে বের হতে গেলে 50 জুল শক্তির প্রয়োজন হয়, যেটাকে আমরা কার্য অপেক্ষক বলেছিলাম। ফলে আমি নির্গত হতে পারবো না ধাতুর পৃষ্ঠ থেকে, আরও সময় লাগবে। কেন? ওই বিকিরণ আসছে মানে আলোয় শক্তি এসে পড়ছে, অল্প অল্প 20 করে নিতে নিতে আমার যতক্ষণ না 50 হচ্ছে, আমি ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত হতে পারবো না। ঠিক ইলেকট্রনগুলো ওদের প্রয়োজনীয় শক্তি নিতে অনেকটা সময় নেবে, দেখো, তাই না? কারণ অল্প অল্প করে শক্তি পাচ্ছে, তো সব শক্তি তো পাচ্ছে না, কারণ যে শক্তিটা আসছে সবাই ভাগ করে নিচ্ছে। তাই দেখা যায়, গণনা করে দেখানো যায় যে আমরা যদি বিকিরণকে তরঙ্গ হিসেবে ধরি, তাহলে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তিটা নিতে কয়েক ঘন্টা সময় লাগবে, এমনকি 8-10 ঘন্টাও লেগে যায়। অর্থাৎ বিকিরণ 8-10 ঘন্টা ধরে পড়বে, সব ইলেকট্রনগুলো শক্তি নিয়ে অর্জন করবে, তারপরে ধাতুর পৃষ্ঠ থেকে বাইরে বের হবে। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? বাস্তবে দেখছি যে আলো পড়ার বা বিকিরণ আপাতিত হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নির্গত হচ্ছে। বোঝা গেল? কিন্তু আমরা তরঙ্গ হিসেবে ধরলে কি হওয়া উচিত? বিকিরণ আপাতিত হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নির্গত হওয়া উচিত, যেটা হচ্ছে না। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারলো না। আলোকে তরঙ্গ হিসেবে ধরলে যা হওয়া উচিত তাই না হয়ে ঠিক তার বিপরীত ঘটনাটা ঘটল। একই রকমভাবে কম্পাঙ্ক বাড়লে কেন গতিশক্তি বৃদ্ধি পায় সেটা তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা দিতে পারে না। কারণ কম্পাঙ্ক বাড়লে বিকিরণের কম্পাঙ্ক বাড়া মানে কি তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। তার জন্য কেন বিকিরণের শক্তির তো কোনো পরিবর্তন হয় না। জানো, আমরা বিকিরণকে যখন তরঙ্গ হিসেবে ধরি, তার কম্পাঙ্ক পরিবর্তন করলে শক্তির পরিবর্তন হয় না। কি পরিবর্তন করলে শক্তির পরিবর্তন হয়? তীব্রতা পরিবর্তন করলে। ফলে কম্পাঙ্ক বাড়লে কেন গতিশক্তি বাড়ে, এরও ব্যাখ্যা কিন্তু তরঙ্গ তত্ত্ব দিতে পারল না। কেন এই ঘটনাগুলো ঘটছে, এই যে বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা তরঙ্গ তত্ত্ব তাহলে দিতে ব্যর্থ হলো। এটাই হলো তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। অর্থাৎ আমরা বিকিরণকে তরঙ্গ হিসেবে ধরে নিয়ে আলোক তড়িৎক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো পরীক্ষাগারে যন্ত্রপাতির সাহায্যে করে দেখলাম, সেগুলো দেওয়া সম্ভব হলো না। তখনই আইনস্টাইন এসে বললেন, আলো বা বিকিরণ তরঙ্গ নয়, বিকিরণ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি। উনি ঠিক ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের ধারণাটা এখানে প্রয়োগ করলেন। প্রয়োগ করে আইনস্টাইন আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ প্রতিষ্ঠা করলেন। চলো আমরা সেই সমীকরণটাই প্রতিষ্ঠা করি। এই সমীকরণ এবং থিওরিটিক্যাল ফিজিক্সের ওপর তাত্ত্বিক পদার্থবিদ্যা ও এই আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ, এই দুটো বিষয় আবিষ্কার করার জন্য ওনাকে ফিজিক্সের নোবেল পুরস্কার দেওয়া হয়েছিলেন। আমরা তাহলে সেই সমীকরণটা একটু প্রতিষ্ঠা করার চেষ্টা করব। কেন? বুঝতে পারলে তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হলো। তাই ব্যাখ্যাটা করতে গিয়ে আইনস্টাইন বললেন যে না, আলোকে তরঙ্গ ধরে নয়, সেই নিউটন যে কথাটা বলেছিলেন কণা ধরে ব্যাখ্যা করতে হবে। তা আমরা কণা ধরে আলোর তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করব, বা আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করব। তোমাদের কিন্তু এটা পরীক্ষায় পড়ে, কি জানো? আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো এবং তরঙ্গ তত্ত্বর ব্যর্থতাগুলি লেখো। আমি যে কথাগুলো বললাম এগুলোই প্রত্যেকটা, এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা কিভাবে ব্যর্থ হয়েছে ব্যাখ্যা করতে, সেটা আমাদের বলতে হবে। তাহলে এবার আমরা শিখব আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ। আর এই সমীকরণ থেকে আমাদের ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় না প্রচুর গাণিতিক সমস্যা আসে। এই যে সমীকরণটা এখন শিখবো আমরা। আচ্ছা, বৈশিষ্ট্য কটা থাক, আমাদের বৈশিষ্ট্য কটাই তো ব্যাখ্যা করতে পারছে কিনা দেখতে হবে। কে? আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ। আইনস্টাইন সমীকরণটা কাদের সাহায্যে করেছিলেন বললাম? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্য নিয়েছিলেন, তাই তো?
এখানে আইনস্টাইন দুটো অঙ্গীকার করে নিয়েছিলেন। অঙ্গীকার মানে তোমরা জানো, যেগুলো স্বীকার্য বলে, মানে আগে থেকেই ধরে নিয়েছিলেন। কি সেই দুটো একটু মনে রাখতে হবে। আইনস্টাইন ধরলেন যে বিকিরণ, ম্যাক্সের যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ছিল ম্যাক্স প্ল্যাঙ্কের, সেই কোয়ান্টাম তত্ত্বের কথা উনি ধরে নিলেন। বললেন যে বিকিরণ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি বা শক্তির প্যাকেট রূপে, মানে উৎস থেকে যখন আলো আসে বা বিকিরণ আসে তখন ওই নিরবিচ্ছিন্নভাবে আসে না, মানে নদীর জলের যেমন স্রোত বয় ওরমভাবে আসে না, বৃষ্টির ফোঁটার মতো আসে। বৃষ্টির ফোঁটাও দেখো নিরবিচ্ছিন্ন, ফোঁটা ফোঁটা, এক একটি ফোঁটা এক একটি ফোঁটার সঙ্গে জুড়ে নেই, কিন্তু নিরবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্নভাবে ডিসক্রিট হিসেবে নির্গত হয়। মানে আমরা কি বলবো, আইনস্টাইন আলোকতড়িৎ ক্রিয়ার সমীকরণ প্রতিষ্ঠা করতে গিয়ে যেটা মূল কথা বললেন সেই স্বীকার্য কটা আমরা প্রথমে বলে নেব। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে বিকিরণ শক্তির, মানে বিকিরণ মানে উৎস থেকে যে বিকিরণ নিঃসৃত হচ্ছে, বিকিরণ শক্তির প্যাকেট রূপে নিঃসৃত হয়। প্রতিটি নিউ কম্পাঙ্কের বিকিরণে শক্তির প্যাকেট রূপে নিশ্চিত হয়, মানে উৎস থেকে যখন বিকিরণ আসে বা আলো আসে প্যাকেট হিসেবে নির্গত হয়, ওরকমভাবে নিরবিচ্ছিন্নভাবে হয় না। ধরো এখানে একটা উৎস আছে, এই সূর্যের কথা যদি ভাবো, সূর্য থেকে যে আলো আসছে সেটা কিন্তু এরকম নিরবিচ্ছিন্ন লাইন ধরে আসে না, এরকমভাবে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট হিসেবে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে। শুধু সূর্য নয়, যে কোনো উৎস থেকে শক্তির প্যাকেট রূপে নিশ্চিত হয়। এদেরকে কোয়ান্টা বলে। কোয়ান্টা কথার অর্থ কি জানো? খুব ক্ষুদ্র অংশ, কোনো কিছুর খুব ক্ষুদ্র অংশ। ওই যে আমরা এখন দেখবে একটা ঘর তৈরি করতে গেলে সবচেয়ে ক্ষুদ্র উপাদান আমরা বলতে পারি ইট লাগে প্রধানত। ইট হচ্ছে একটা কোয়ান্টা। ঠিক একটা ফুটবল টিম তৈরি করতে গেলে একজন প্লেয়ার হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান, ওটাকে বলা হচ্ছে কোয়ান্টা। যে কোনো অংশের, যে কোনো বস্তুর ক্ষুদ্রতম যে অংশ সেটাকে আমরা কোয়ান্টা বলি। কোয়ান্টা বোঝা গেল? প্যাকেট রূপে নিশ্চিত হয়, এদেরকে কোয়ান্টা বলে। পরবর্তী সময় আইনস্টাইন পরবর্তীকালে এদেরকে ফোটন কণা নামে পরিচিত, এদেরকে ফোটন কণা বলে ধরা হয়। মানে কোয়ান্টা না বলে ওদের নাম দেওয়া হলো কি, ফোটন কণা। অর্থাৎ আমরা বলতে পারি, বলা হয় মানে বিকিরণ বা উৎস থেকে যে আলো আসে, ধরো একটা ঘরের মধ্যে টিউবলাইট জ্বালে, টিউবলাইট থেকে যে আলোটা আসছে সেগুলো সব ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু হিসেবে আলো আসছে। আর সেই বিন্দুগুলো কি বলা হচ্ছে, একটা বিন্দুকে বা প্যাকেটকে কোয়ান্টা, পরবর্তীকালে যেগুলো ফোটন কণা নামে পরিচিত হয়। নিউ কম্পাঙ্কের বিকিরণে প্রতিটি ফোটনের শক্তি হয় E সমান এইচ নিউ। মানে উৎস থেকে যে নিউ কম্পাঙ্কের বিকিরণটা আসছে তার প্রতিটি ফোটন কণা, সে তো অসংখ্য ফোটন কণার সমষ্টি, তার প্রতিটি ফোটন কণার শক্তি কত হচ্ছে, E সমান এইচ নিউ। বোঝা গেল? আইনস্টাইনের এবার কি বললেন, আইনস্টাইন এই কথাগুলো, এই যে প্ল্যাঙ্কের এই কোয়ান্টাম তত্ত্বটা ব্যবহার করলেন আলোকতড়িৎ ক্রিয়ার সমীকরণ প্রতিষ্ঠা করতে গিয়ে।
উনিও একই কথা বলেন ম্যাক্স প্ল্যাঙ্ক যে কথা বলেছেন, অর্থাৎ বিকিরণ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি, বা বিকিরণ থেকে উৎস থেকে যখন আলো আসে ওই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট হিসেবে আসে, আর প্রত্যেকটা প্যাকেটকে কোয়ান্টা বলে। এরা পরবর্তী ফোটনের নাম পরিচিত হয়েছিল, এবং এই প্রতিটি ফোটনের শক্তি হয় এইচ নিউ। এরপরে আইনস্টাইন কী বলেন? আইনস্টাইন বললেন এই ফোটন কণাগুলো যখন ধাতুর পৃষ্ঠে এসে আপাতিত হয়, বা বিকিরণ যখন ধাতুর পৃষ্ঠে আপাতিত হয়, তখন দুটো ঘটনা ঘটতে পারে। কি হতে পারে? আইনস্টাইনের মতে বলবো না, আইনস্টাইন ধরে নিলেন ধাতুর পৃষ্ঠে, ধরে নিলেন না লিখে লেখা উচিত, মতেই লিখি, তাই না? ধাতুর পৃষ্ঠে বিকিরণ আপাতিত হলে দুটি ঘটনা ঘটতে পারে। কি ঘটতে পারে? 1 নম্বরে বললেন ফোটন কণা সঙ্গে ধাতুর পৃষ্ঠের মুক্ত ইলেকট্রনের সঙ্গে, ধাতুর পৃষ্ঠে বিকিরণ এসে আপাতিত হচ্ছে, ফলে কি হবে? ধাতুর পৃষ্ঠের মুক্ত ইলেকট্রনের সঙ্গে ফোটন কণার সংঘর্ষের সময় কি হয়? ফোটন কণা সমস্ত শক্তি ইলেকট্রনকে প্রদান করে। ফোটন কণার যা শক্তি ছিল সমস্ত শক্তি ইলেকট্রনকে প্রদান করে, অথবা কি হয়? অথবা সমস্ত শক্তি নিয়ে প্রতিফলিত হয়। বোঝা গেল? মানে বিকিরণ এসে পড়ছে, ফোটন কণা এসে পড়ছে, ফোটন কণার সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষ হচ্ছে, হলে কি হয়? ফোটন কণা সমস্ত শক্তি ইলেকট্রনকে দিয়ে দেবে, অথবা সমস্ত শক্তি নিয়ে প্রতিফলিত হবে। মাঝামাঝি কোনো ঘটনা ঘটে না। মাঝামাঝি মানে কি? যে ফোটন কণা কিছুটা শক্তি ইলেকট্রনকে দিল আর বাকি শক্তি নিয়ে ফিরে যাবে ধাতুর পৃষ্ঠ থেকে, এটা নয়। ও যতটা শক্তি নিয়ে পড়ে, ধরো এই ধাতুর পৃষ্ঠে, তো ধাতুর পৃষ্ঠে ইলেকট্রন আছে, আর এদিকে কি আসে? উৎস থেকে যখন বিকিরণ আসে, তরঙ্গ নয় তো, আমরা এবার এখন কি ধরবো? ফোটন কণা, এরকম কণাগুলো আসছে। এই কণাগুলোর শক্তি কত? এইচ নিউ। এসে এখানটা ধাতুর পৃষ্ঠে যখন পড়বে, এই ধাতুর পৃষ্ঠে ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষের সময় এই এইচ নিউ পরিমাণ শক্তি সমস্ত শক্তিটাই ইলেকট্রনকে দেবে, অথবা সমস্ত শক্তি নিয়ে প্রতিফলিত হবে। মাঝামাঝি কোনো ঘটনা ঘটে না। আর 2 নম্বর কি? প্রতিটি ফোটন কেবলমাত্র একটি করে ইলেকট্রন নিঃসরণ করতে পারে। প্রতিটি ফোটন একটি করে ইলেকট্রন নিঃসরণ করতে পারে। একটি করে ইলেকট্রন নিঃসরণ করতে পারে, এটা উনি ধরে নিলেন। এই দুটো, অর্থাৎ একটা ফোটন কণা এসে পড়লে ধাতুর পৃষ্ঠ থেকে কেবল একটি ইলেকট্রন নিঃসরণ হবে, একের অধিক হয় না। এই যে দুটো, এই 1 নম্বর আর 2 নম্বর, এই দুটোকে বলা হয় স্বীকার্য। আলোক তড়িৎ ক্রিয়ার স্বীকার্য। তোমাদের পড়লে এই স্বীকার্য দুটো লিখতে হবে, পরীক্ষায় দেয়। স্বীকার্য মানে আগে থেকে ধরে নেওয়া হলো, লিখে ফেলা। এই দুটো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা স্বীকার্য দুটো পেলাম, বৈশিষ্ট্য নয়, স্বীকার্য। এবার এরপরে উনি কি বললেন? আইনস্টাইন তো বললেন এই ঘটনাগুলো ঘটে, এরপরে বললেন তাহলে ফোটন কণা সঙ্গে ধাতুর পৃষ্ঠের ইলেকট্রনের যেই সংঘর্ষ ঘটবে, সমস্ত শক্তিটা যদি ইলেকট্রন পায়, সে কি করবে? ইলেকট্রন শক্তিটা দুটো ভাগে
ব্যয় করে। এরপরে আমরা লিখি স্বীকার্য হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম ফোটন কণা কতটা শক্তি দিয়ে দেবে, পুরো শক্তিটাই ইলেকট্রনকে দেবে। আর যদি পুরো শক্তি নিয়ে প্রতিফলিত হয় তাহলে ধাতুর পৃষ্ঠ থেকে কোনো ইলেকট্রন নির্গত হবে না, কারণ ইলেকট্রন নির্গত হওয়ার জন্য তো শক্তির প্রয়োজন। যদি সব শক্তি নিয়ে প্রতিফলিত হয়ে যায় মানে ইলেকট্রন কোনো শক্তি পাবে না, মানে ইলেকট্রন নির্গত হবে না। ইলেকট্রন নির্গত হতে পারে কখন? যখন ফোটন কণা ইলেকট্রনকে শক্তি দিয়ে দেবে। বোঝা গেল? হ্যাঁ, ফোটনের সঙ্গে সংঘর্ষে, এরপরে লিখছে এই দুটো স্বীকার্য জানার পর আমরা বলতে পারি, দেখো ফোটনের সঙ্গে সংঘর্ষে প্রাপ্ত শক্তি, যে শক্তিটা পেল কে, প্রাপ্ত শক্তি ইলেকট্রন। ইলেকট্রন কত শক্তি পেয়েছে? h পরিমাণ শক্তি, ফোটনের সমস্ত শক্তি। ইলেকট্রন দুটি ভাগে ব্যয় করে। কি কি কাজে ব্যয় করে? একে তলায় লিখি, যে শক্তিটা পেল, কত শক্তি পেয়েছে? h তো, সেটি দুটি ভাগে ব্যয় করছে। প্রাপ্ত শক্তির একটি অংশ ধাতুর পৃষ্ঠ হতে ইলেকট্রনকে নিঃসরণের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। শক্তি প্রদান করে, যে শক্তিটা পেল তার একটা অংশ কি করছে? ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে নিঃসরণের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করছে। আর দুয়ে অবশিষ্ট অংশটা কি করছে? দেখো, অবশিষ্ট অংশ মানে যে অতিরিক্ত শক্তিটা থাকলো, অবশিষ্ট অংশ নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি প্রদান করে। বুঝে গেল? মানে কেমন? দেখো, ধরো বিকিরণ ফোটন কণা যে এসে পড়ছে তার শক্তি হচ্ছে 50 জুল। আচ্ছা, সবসময় 50 ধরি, অন্য কিছু একটা ধরি। 50 তো বারবার ধরা হয় সব উদাহরণে। ধরো এই যে বিকিরণটা আসছে, এই ফোটন কণার শক্তি 70 জুল। ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ হলে ইলেকট্রন কত শক্তি পাবে? এই 70 জুলই শক্তি পাবে। আইনস্টাইন তো সেটাই বলেছিলেন। এই 70 জুলের মধ্যে ও কি করবে? 30 জুল ব্যয় করবে ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার জন্য, আর বাকি 40 জুল নিয়ে ওর গতিশক্তি সহ বের হবে। বোঝা গেল? 70 জুলের কিছুটা অংশ ধাতুর পৃষ্ঠ হতে নির্গত হতে বের করবে, বাকিটা গতিশক্তি প্রদান করবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে 70 জুল বলবো না তো, এই যে h শক্তি পাচ্ছে সেটা দুটো ভাগে ব্যয় করছে। একটা কি? কার্য অপেক্ষক সরবরাহ করতে, মানে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত করার জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তিটা দিতে, বাকিটা ওর গতিশক্তি প্রদান করছে, সর্বোচ্চ গতিশক্তি। ওই জন্য আমরা এটাকে কে ম্যাক্স লিখি। ফলে দেখো আমরা সমীকরণটা লিখতে পারি h সমান কত? W0 প্লাস কে ম্যাক্স। h কি? আপাতিত বিকিরণের শক্তি। এই যে সেই শক্তিটা ফোটন কণা থেকে ইলেকট্রনে হস্তান্তরিত হলো, তার একটা অংশ কার্য অপেক্ষক, বাকিটা গতিশক্তি। অর্থাৎ h সমান W0 প্লাস কে ম্যাক্স। কে ম্যাক্সটা কি? নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি। ফলে কে ম্যাক্স সমান কত লিখতে পারি? দেখো, h
এইচ নিউ মাইনাস ডব্লু জিরো, তাই না? এটাই হলো আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ। এই সমীকরণটাকেই বলা হয় আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ। বোঝা গেল? খুব সহজ। এইচ নিউ শক্তি পেল, সেটাই ব্যয় করলো। এখন এই সমীকরণটাকে তোমাদের যদি বলে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো, এটা পুরোটা লিখতে হবে। যদি বলে কেবলমাত্র আইনস্টাইন আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণটি লেখো, এটা লিখলেই হয়ে যাবে। এখন আমরা বলেছিলাম এই সমীকরণ থেকে অসংখ্য গাণিতিক সমস্যা দেয়, ফলে এই সমীকরণের একটু আলাদা আলাদা রূপকে প্রকাশ করব সমীকরণটিকে, যেটা আমাদের কাজে লাগবে। কি কাজে? গাণিতিক সমস্যার সমাধানের কাজে লাগবে। যদি ধরি ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে, অর্থাৎ শক্তি পাওয়ার পর যে ইলেকট্রন নির্গত হচ্ছে, তাদের সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম, ভি ম্যাক্স, সেক্ষেত্রে সমীকরণ কেমন রূপান্তরিত হবে দেখো। এই 1 নম্বর সমীকরণটা কেমনভাবে রূপান্তর করছি দেখো। নিশ্চিত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ ভি ম্যাক্স হলে, যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে তাদের সর্বোচ্চ গতিবেগ ভি ম্যাক্স হলে আমরা লিখতে পারি গতিশক্তি সমান কত? গতিশক্তি কে ম্যাক্স সমান লেখা যায় হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, যেখানে এমটা কি? এম হচ্ছে ইলেকট্রনের ভর, নিঃসৃত ইলেকট্রনের ভর। ফলে দেখো 1 নম্বর সমীকরণ থেকে কি লেখা যায়? 1 থেকে আমরা এরকম বলতে পারি, 1 থেকে পাই কি পাচ্ছি? কে ম্যাক্সের পরিবর্তে আমরা এটাকে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান এইচ নিউ মাইনাস ডব্লু জিরো, এটাও বলতে পারি। একই, শুধু একটুখানি আলাদা রূপে প্রকাশ করা হচ্ছে, এই আর কি। এটি হলো 2 নম্বর সমীকরণ। এখানে একটা মজার বিষয় লক্ষ্য করে দেখো, এইচ নিউটা কী ছিল? এইচ নিউ ছিল আপাতিত বিকিরণের শক্তি। ডব্লু জিরোটা কী ছিল? ধাতুর কার্য অপেক্ষক। এখন নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে ডব্লু জিরো কোনো পরিবর্তন হবে না, ডব্লু জিরো ধ্রুবক। যদি আমরা এই বিকিরণের কম্পাঙ্কটা কমাতে থাকি, নিউ কমানো, অর্থাৎ আপাতিত বিকিরণের কম্পাঙ্ক কমালে কি হবে? এইচ নিউ কমে যাবে। এই এইচ আর নিউর গুণফল, এইচটা জানো প্ল্যাঙ্কের ধ্রুবক, এই এইচ নিউ কমে যাবে। ফলে এইচ নিউ কমে যাওয়ার ফলে কী হবে? এই বিয়োগ ফলটা, অর্থাৎ এইচ নিউ মাইনাস ডব্লু জিরোটা আস্তে আস্তে কমবে। দেখো ডব্লু জিরোর মান তো একটা কিছু কনস্ট্যান্ট, ধরো কত 4, ডব্লু জিরোর মান কোনো একটি ধাতুর কার্য অপেক্ষক 4 ইলেকট্রন ভোল্ট। এখন তুমি যে বিকিরণটা এনে ফেলেছো তার শক্তি হচ্ছে 6, তাহলে 6 মাইনাস 4, এটার এই এইচ নিউর মান যদি 6 হয়, 6 মাইনাস 4, তারপরে দেখো যদি নিউটা কমাও এইচ নিউ কমে যাবে, ধরো এটা 5.3 মাইনাস 4, তারপরে 5 মাইনাস 4, তারপরে 4 মাইনাস 4, একটা সময় হবে তো। যেহেতু আমি নিউ কমাচ্ছি তাই এই রাশিটা কমে যাচ্ছে পারে, এইচ নিউর মান কমে যাচ্ছে, কিন্তু ডব্লু জিরো কমছে না। কেন ডব্লু জিরো কমছে না? যেহেতু ধাতুটা একই আছে, শুধু আমরা বিকিরণের কম্পাঙ্কটাকে কমিয়েছি। বিকিরণের আপাতিত বিকিরণের কম্পাঙ্ক কমানোর জন্য, এই যে বিকিরণের কম্পাঙ্ক কমানোর জন্য এইচ নিউ কমছে, ফলে এইচ নিউ মাইনাস ডব্লু জিরো, এই বিয়োগ ফলটা কমবে। কমতে কমতে দেখবে নিউর একটি নির্দিষ্ট মানে কি হয়ে যাবে? এই এইচ নিউ মাইনাস ডব্লু জিরো সমান 0 হয়ে যাবে। এই যে 0 হয়ে গেল। এক্ষেত্রে একটা সময় তো 0 হবে, বিয়োগফল কমতে থাকছে, একটা সময় 0 হবে। এই যে নিউর যে মানে কম্পাঙ্ক 0 হয়, কম্পাঙ্ক 0 মানে কি? গতিশক্তি 0, অর্থাৎ ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছিল তাদের কোনো গতিশক্তি নেই। এরপরে যদি আরও এইচ নিউ কমাও, যে এইচ নিউর মান না বলে আমরা নিউর মান, যদি কম্পাঙ্কের মান আরও কমাই, এইচ নিউ কমবে।
কমলে কী হবে, গতিশক্তি ঋণাত্মক হবে। ঋণাত্মক হওয়ার মানে কি, ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে তাদের গতিশক্তি ঋণাত্মক। আমরা জানি কোনো কিছুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। কেন জানো তো? গতিশক্তি ঋণাত্মক হবে না কারণ গতিশক্তির ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। যে কোনো বস্তুর গতিশক্তি এটা, হাফ ধনাত্মক, এম ধনাত্মক, ভি স্কোয়ার। কোনো বস্তুর ভর কি ঋণাত্মক হয় বলো, এম, তাহলে এম ধনাত্মক, আর ভি স্কোয়ার কী হবে, সর্বদাই ধনাত্মক হবে, ফলে হাফ এম ভি স্কোয়ারও সর্বদাই ধনাত্মক হবে। অর্থাৎ গতিশক্তি ঋণাত্মক হতে পারবে না। অর্থাৎ ওই কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের বিকিরণ ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ করতে পারবে না। সেই কম্পাঙ্কটাকে আমরা কি বলেছিলাম, সূচনা কম্পাঙ্ক। তার ধারণা আমরা এখান থেকে পেয়ে গেলাম এই সমীকরণ থেকে। ফলে আমরা বলতে পারি, দেখো, আপাতিত বিকিরণের কম্পাঙ্ক হ্রাস পেতে থাকলে কি হয়, আপাতিত বিকিরণের কম্পাঙ্ক হ্রাস পেলে নিউটা, তাই তো ব্র্যাকেটে নিউ লেখা যায়, এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো কী হবে, হ্রাস পেতে থাকে, কমতে থাকবে। দেখা যায় নিউর একটি নির্দিষ্ট মানে কি হয়ে যাচ্ছে, নিউর মান কমাতে থাকলে একটা মান পাবে যখন এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো সমান 0 হয়, তাই না? নিউ কমাতে থাকলে একটা সময় 0 হবে। এরপর আরও নিউ কমাতে থাকলে, নিউ কমালে গতিশক্তি ঋণাত্মক হয়, যা অসম্ভব। সম্ভব নয় মানে নিউর যে মানে এই বিয়োগফলটা 0 হচ্ছে তার চেয়ে কম কম্পাঙ্ক আর করা সম্ভব নয়। কেন? কম্পাঙ্ক কম করলে গতিশক্তি ঋণাত্মক হচ্ছে। ওই যে মানে কম্পাঙ্কটা, যে মানে এই গতিশক্তি এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো 0 হচ্ছে, সেটাকেই আমরা বলি সূচনা কম্পাঙ্ক। আমরা ধরে নিচ্ছি কি, নিউ সমান নিউ জিরো হলে, মানে কম্পাঙ্কের মান নিউ জিরো বা এক্স বা ওয়াই কিছু একটা হলে কি হবে, এইচ নিউ জিরো মাইনাস ডব্লিউ জিরো সমান 0 হয়। অর্থাৎ ডব্লিউ জিরো সমান কত হয়, এইচ নিউ জিরো। তোমরা দেখতে পাচ্ছ, এক মিনিট, না ওপরে লিখি, দাঁড়াও, ধরছি কি, যে নিউ কমতে কমতে এক্স বা ওয়াই কিছু একটা মান তো পাবে, সেটাকে নিউ জিরো ধরলাম। এই নিউর মান কমতে কমতে নিউ সমান নিউ জিরো হলে কি ধরছি, এইচ নিউ জিরো মাইনাস ডব্লিউ জিরো সমান 0 হয়। মানে আপাতিত বিকিরণের কম্পাঙ্ক যখন নিউ জিরোর সমান, তখন এই বিয়োগফলটা 0 হয়। এরপরে কম্পাঙ্ক নিউ জিরোর থেকে আর কমানো যাবে না, কমালেই কী হবে, গতিশক্তি ঋণাত্মক হবে, যা অসম্ভব। অর্থাৎ আমরা বলতে পারি ডব্লিউ জিরো সমান কত এসছে, এইচ নিউ জিরো। এই নিউ জিরোটাকে কি বলা হয় যেন, সূচনা কম্পাঙ্ক। কেন নিশ্চয়ই বুঝতে পারলে? কারণ যদি এই নিউর ভ্যালু, নিউর মান নিউ জিরোর থেকে কম হয়ে যায়, দেখো তখন কি হবে, এই রাশিটা নেগেটিভ আসবে, অর্থাৎ গতিশক্তি ঋণাত্মক, যা সম্ভব নয়। এটাকেই বলা হয় সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক। ফলে আমরা 2 নম্বর সমীকরণ যেটা লিখেছিলাম সেখান থেকে কি পেতে পারি, দেখো 2 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি, 2 নম্বর থেকে পাই, কি পাচ্ছি, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান কত, এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো ছিল তো, আচ্ছা আরেকবার লিখে নিই, বা এর পরের লাইনে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান কত, এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। এটাকেই বলা হয় আইনস্টাইনের আলোকতড়িৎকের সমীকরণ আরও একটি রূপ। তুমি এই সমীকরণ থেকে এইচটা কমন নিতে পারো। এইচ কমন নিলে কেমন দেখতে হচ্ছে দেখো, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার নিউ মাইনাস নিউ জিরো। এখানে
খেয়াল রাখতে হবে নিউটা কি আর নিউ জিরোটা কি। নিউটা হচ্ছে আপাতিত বিকিরণের কম্পাঙ্ক, নিউ জিরোটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক। বুঝতে পারলে? এই হলো আইনস্টাইনের আলোকতড়িৎ ক্রিয়ার সমীকরণ এবং তার বিভিন্ন রূপ। প্রত্যেকটা রূপ আমাদের অঙ্ক করতে গেলে কাজে লাগবে। এর পরের ক্লাসে আমরা এই আইনস্টাইনের যে সমীকরণ শিখলাম, এই সমীকরণের সাহায্যে এই আলোকতড়িৎ ক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো, যেটা তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়নি, কিভাবে এই সমীকরণের সাহায্যে বা আইনস্টাইনের আলোকতড়িৎ ক্রিয়ার সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করা গেল সেটা একটু বুঝবো এবং কিছু গুরুত্বপূর্ণ লেখচিত্র অঙ্কন করব, যেগুলো আমাদের পরীক্ষায় পড়ে। তারপরে আমাদের গাণিতিক সমস্যাগুলো করতে হবে। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।